নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আজকের ঠাকুরের কথা শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুর গ্রন্থ থেকে ভক্তপ্রবর শ্রী রোহিণী কুমার মজুমদারের কথাই বলবো। ঠাকুরের সঙ্গে যখন রোহিণীবাবু পুরীতে ছিলেন সেই সময়কার কথা। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা রোহিণীবাবুর কথায়। প্রত্যহই ভোর হওয়ার আগে ঠাকুর আমায় জাগান এবং দুইজনে আমরা সমুদ্রের তীরে বেড়াইতে যাই। এই রকম একইভাবে প্রায় 22 দিন কাটিয়াছি। হরিদাস সাধুর মঠের প্রসাদ পাই, মৎস্যের পালাই নাই, চা পানের সময় নাই। চা ও সিগারেট পানের খুব ইচ্ছা হয়। ধারে কাছে কোথাও চা বা সিগারেটের দোকান ছিল না, বা সংগ্রহ করিবার কোনো সুবিধাও ছিল না। একদিন প্রায় বেলা 10টা নাগাদ ঠাকুর বলিলেন, অনেক দিন তো চা খান নাই, যান দোকানে গিয়া চা খাইয়া আসেন। স্বর্গদ্বারের শ্মশানের কাছে একটি চা ও সিগারেটের দোকান ছিল। সেখানে গিয়া হাজির হইলাম। 1 কাপ চা চাইয়া একটি বেঞ্চের ওপর বসিয়া আছি। এমন সময় এক ভদ্রলোক আসিয়া আমার পাশে বসিলেন। চা তৈয়ার হইতেছে, বসিয়া আছি। হঠাৎ ওই ভদ্রলোক কাশিয়া থুতু ফেলিলেন। কাশি নহে, শুধু রক্ত বলিলে হয়। এই দেখিয়া আমার আর চা খাওয়ার ইচ্ছা রইল না। 1 প্যাকেট সিগারেট কিনিয়া বাসায় ফিরিয়া আসিলাম। ঠাকুর ঘরে বসিয়া আছেন। আমায় দেখিয়া জিজ্ঞাসা করিলেন, চা খাইয়াছেন? না বলিয়া সমস্ত ঘটনাটি বলিলাম। ঠাকুর বলিলেন, এই জন্যই এখানে কোনো দোকানে চা খাইতে নাই। পুরীতে থাকাকালীন আর কোনো দিনই দোকানে চা খাই নাই। কিছুদিন পরে আবার একদিন ঠাকুর আমাকে বললেন, নিরামিষ খাইতে আপনার কষ্ট হইতেছে, আজ হোটেলে গিয়া ভালো করিয়া মাছ মাংস খাইয়া আসেন। পুরীতে সমুদ্রের ধারে তখন একটি হোটেল ছিল। হোটেলটির নাম এখন ঠিক মনে নেই। সেখানে অনেক লোক থাকে এবং বাহিরের লোকও খায়। আমি বেলা 10টার সময় হোটেলে গিয়া মাছ মাংসের জন্য বলিয়া আসিলাম। ঠাকুরের ভোগের পর বেলা প্রায় 11:30টার সময় হোটেলে গেলাম। বসিবার ঘরে কয়েকজন লোক বসিয়া আছেন দেখিয়া আমিও সেখানে গিয়া বসিলাম। এক ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হইল। তিনি আমায় জিজ্ঞাসা করিলেন, আপনি এখানে আসিয়া কোন উপকার পাইয়াছেন? আমি বলিলাম, বেশ ভালোই তো বোধ করিতেছি। তিনি বলিলেন, আমরা এখানে যে কয়েকজন আছি কেহই কোনো উপকার বোধ করিতেছি না। কাশিও কমে না, মাঝে মাঝে রক্তও পড়ে। শিহরিয়া উঠিলাম। বাইরে থেকে আসি বলিয়া সোজা বাসায় চলিয়া আসিলাম। ঠাকুর শয়ন করেন নাই, বসিয়া আছেন। আমাকে দেখে হাসিয়া বলিলেন, খাইয়াছেন? আমার নিকট হইতে সব কথা শুনিয়া ঠাকুর বলিলেন, এই জন্য এখানকার দোকান বা হোটেলে খাইতে নাই। ভাবিয়াছিলাম সেদিন আর খাওয়া হইবে না, কিন্তু ঠাকুর বলিলেন, এখন গিয়া প্রসাদ খান। মঠ হইতে একজনের প্রসাদ কম দিতে বলিয়াছিলেন, কিন্তু তাহারা যেমন প্রসাদ পাঠান সেরকমই পাঠাইয়াছেন। প্রসাদ পাইলাম এবং বেলা প্রায় 12:30টার সময় ঠাকুরকে লইয়া সমুদ্রের তীরে চলিলাম। এই সময় দ্বিতীয় মহন্ত মহারাজ শ্যামাচরণ চট্টোপাধ্যায় ভুবনবাবু দুজনে একসঙ্গে কন্ট্রাক্টারি করিতেন। কিছুদিন পরে শ্যামদা রাগ করিয়া সব ছাড়িয়া দিয়াছেন। শ্যামদা একদিন ঠাকুরের নিকট আসিয়া কী সব বলিলেন, আরও বলিলেন যে তিনি বৃন্দাবন চলিয়া যাইবেন, আর এদেশে ফিরিবেন না। আমি তাহাকে বলিলাম, শ্যামদা, বৃন্দাবন যাইবেন কেন? আপনি আমার পাহাড়তলি আশ্রমে যান। শ্যামদা বলিলেন, না ভাই, আমি আর এদেশে থাকিব না, বৃন্দাবনে যাইব। ঠাকুর সব কথাই শুনিতেছেন, কিন্তু কোনো কথাই বলিলেন নাই। আমি একটু রাগ করিয়াই বলিলাম, শ্যামদা, আপনার ওই কৈবল্যধাম ছাড়া গতি নাই, ওই আশ্রমে আপনাকেই যাইতে হইবে। এবার শ্যামদার কোনো উত্তর দেন নাই। 22 দিন পর একদিন সন্ধ্যাবেলা কলকাতা হইতে পূজনীয় প্রভাতচন্দ্র চক্রবর্তী আসিয়া উপস্থিত হইলেন। সেই দিনই ঠাকুর আমাকে বলিলেন, অনেকদিন আপনি চাঁদপুর হইতে আসিয়াছেন, মা ও ছেলেমেয়েরা কে কেমন আছে জানেন না।
প্রভাতবাবু এখানে আসিয়াছেন, আপনি কালই চলিয়া যান। স্থির হইল পরের দিন 11টার ট্রেনে আমি কলিকাতা রওনা হইব। পরদিন সকালে ঠাকুর আর বেড়াইতে বাহির হইলেন না, ঘরে বসিয়াইয়াছেন। বিমর্ষ হইয়া ঠাকুরের কাছে বসিয়া আছি। ঠাকুরকে ছাড়িয়া আসিতে মন চাইতেছেন না। হঠাৎ ঠাকুর বলিলেন, এক গুরুর শিষ্য ছিল। সেই শিষ্য প্রত্যহ সকালে স্নান করিয়া তাহার গুরুর পূজা ও ভোগ দিত। পূজা ও ভোগ না দিয়া সে কিছুই খাইত না। আমি বলিলাম, ঠাকুরমশাই, কান ঘুরাইয়া নাক না দেখাইয়া সোজাসুজি বলিলেই হয়, আমরাও কি তাহা করিতে হইব কি না? তিনি মাথা নাড়িয়া বলিলেন, হাঁ। আমি বলিলাম, কি ভোগ দিব? সকালে তো খাই চা, কখনো ডিমের অমলেট, কখন বা চপ কাটলেট। ঠাকুর বলিলেন, আপনি সকালে যাহাই খান তাহাই ভোগ দিবেন। এতদিন পর্যন্ত আমার বাড়িতে ঠাকুরের কোনো আসন ছিল না। ঠাকুরের শ্রীহস্ত প্রদত্ত তাহারই একখানি চিত্রপট আমার দরজার ওপর টাঙানো ছিল। স্নানের পরে প্রত্যহ হাত জোর করিয়া ওই ফটো প্রণাম করিতাম এবং কোথাও বাহির হইবার সময়ও ওই ফটো প্রণাম করিয়া যাইতাম। এত অতিরিক্ত আর কিছুই করি নাই। অথচ ইতিমধ্যে অনেকেই শ্রী শ্রী ঠাকুরের ফটো আসনে বসায় পূজা আরম্ভ করিয়াছেন। মনে মনে সংকল্প করিলাম, বাসায় ফিরিয়া ঠাকুরের ফটো আসনে বসায়া পূজা আরম্ভ করিব। বেলা প্রায় 9টার সময় কলকাতা হইতে প্রভাতদার নামে একটি তার আসিল। তাহাতে লেখা ছিল, মেয়ের কলেরা হইয়াছে, শীঘ্রই চলিয়া আইসো। আমরা সবাই ব্যস্ত হইয়াছি। প্রভাতদা কিন্তু একটুও অস্থির হইলেন না। আমরা তাহাকে কলিকাতা যাইতে বলিলে তিনি বলিলেন, তোরা খেপেছিস, বাসায় টাকা পয়সা যথেষ্ট রেখে এসেছি, কলিকাতার ডাক্তারেরও অভাব নাই, বাসায় লোকজনও যথেষ্ট আছে, আমি ঠাকুরের কাছে এসেছি, এখান থেকে এক পাও নড়ব না, মেয়ের বরাতে যা আছে তাই হবে। কথা কয়টি শুনিয়া বড়ই আনন্দ পাইলাম। ভাবিলাম, তিনি আমাদের অপেক্ষা কত বড়। এই রকম নির্ভরতা চোখে পড়ে নাই। আমার আরও 10-12 দিন ছুটি ছিল। আসার ইচ্ছে একেবারেই ছিল না। ঠাকুর একরকম জোর করিয়া আমাকে পাঠাইয়া দিলেন। যথাসময়ে চাঁদপুরে ফিরিলাম। আসিয়া দেখি আমার স্ত্রী কঠিন রোগে আক্রান্ত হইয়া কষ্ট পাইতেছেন। বুঝিলাম কেন ঠাকুর আমাকে জোর করিয়া চাঁদপুর পাঠাইয়াছেন। স্ত্রীকে জিজ্ঞাসা করিলাম, এই রকম অসুখ, আমাকে খবর দাওনি কেন? স্ত্রী বলিলেন, ঠাকুর সর্বজ্ঞ অন্তর্যামী, দরকার হলে তিনিই তোমায় পাঠিয়ে দেবেন। তুমি ঠাকুরের কাছে আছো, অসুখের কথা জানিয়ে তোমাকে উদ্বিগ্ন করা উচিত মনে করিনি। পুরীতে থাকাকালীন মাত্র 2 দিন সমুদ্রে স্নান করেছি। ইচ্ছা রোজই সমুদ্রে স্নান করিব, কিন্তু ঠাকুর বলিলেন সমুদ্রে 2-1 দিনের বেশি স্নান করিতে নাই, তাই আর সমুদ্রে স্নান করাও হয়নি। প্রায় মাস 2-3 পরে সংবাদ পাই শ্যামদা কৈবল্যধাম আসিয়াছেন। এই সময় কৈবল্যধামে মহন্ত ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ হরিপদ বন্দ্যোপাধ্যায়। জয় রাম, জয় গোবিন্দ।